নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 15। শুরুতেই প্রথমে দেখা যায় পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে নিজায়েত নিজেকে হাতে আর পেটে জখম করে নেয়। পুলিশ ঘরের ভেতরে এলে নিজায়েত আর লালকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। টিম মেম্বারদের বলে যে অ্যাম্বুলেন্সে খবর দিতে। উনি নিজায়েতের কাছে তাদের বাড়ির একজন কাজের লোক চলে আসে ধরপড়িয়ে। জিজ্ঞেস করে এগুলো কি করে হলো। পুলিশ কাজের লোকের কাছে জানতে চায় যে আরেকজন ব্যক্তি শুয়ে আছে সে কে। কাজের লোকটি জানায় তাদের মালকিন মাহুরের বডিগার্ড সে। নিজায়েতের কাছে জানতে চাইলে যে জেলাল তাকে অ্যাটাক করেছে কিনা, উত্তরে নিজায়েত বলে অ্যাম্বুলেন্স। ব্যক্তিটি তার টিম মেম্বারের কাছে জানতে চায় যে জেলালের অবস্থা কি, এখন কি বেঁচে আছে না মরে গেছে। তোরে আরেকজন পুলিশ ব্যক্তি বলে তার অবস্থা খারাপ হচ্ছে, আরো এখনো প্রাণ যায়নি। অফিসার ইমিডিয়েট অ্যাম্বুলেন্স অর্ডার করানোর পর পুরনো কাজের লোকের কাছে জানতে চায় কি কিছু দেখেছে কিনা, উত্তরে কাজের লোকটি বলে পুলিশের সাথে সাথেই তাদের পেছনে এসেছে, সে কিছুই দেখেনি। এদিকে পুলিশের গাড়িতে যেতে যেতে ছোট ওগাস জানতে চায় তার মায়ের কাছে পুলিশ তাদের কোথায় নিয়ে যাচ্ছে, উত্তরে দিলশাদ বলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যেন পুলিশের কাছে জানতে চায় শুধুমাত্র সন্দেহের বশে তাদের নিয়ে কেন যাওয়া হচ্ছে। তাদের জানে তারা যদি কোনো অপরাধ না করে থাকে তারা ঠিকই ছাড়া পেয়ে যাবে। জানতে চায় তাহলে এত তাড়াতাড়ি অফেন্স কেন করা হচ্ছে, তাদের মনে হচ্ছে যেন তারা মার্ডার করেছে। তাহলে পুলিশ বলে কিলো দরে ড্রাগস পাওয়া গেছে তাদের কাজের জায়গা থেকে, মার্ডারের থেকে অনেক বড় অপরাধ। জানতে চায় তাহলে এই বাচ্চাটার কি দোষ, তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, উত্তরে পুলিশ বলে তার মা তাকে ছাড়তে চায়নি, তাই তাদের সাথে যাচ্ছে। ফিরোজানকে জানায় যে সে চাইলে বার্গেনিং করতেই পারে কিন্তু তাতে কোনো লাভ হবে না। ফিরোজান জানায় তাদের জীবন এখানেই স্তব্ধ হয়ে যাচ্ছে। এদিকে পুলিশের গাড়িতে আজিজ আর ইলহানকে নিয়ে যেতে যেতে আজিজ বলে সে এখন ড্রাগসের চক্করে ফেঁসে গেছে। ওর বিজনেস ওয়ার্ল্ডে আজিজ টুরেলের নাম বদনাম হয়ে যাবে। ইলহান তাকে ক্ষমা প্রার্থনা করে, বলে তার বাবাকে সে কি কোনো বড় অফিসারকে কল করতে পারেন। আজিজ বলে যারা ড্রাগসের সাথে জড়িয়ে যায় তাদের সাথে কেউ থাকে না, তাদের কলের কোনো রেসপন্স করবেন। ইলহান আবার তার কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে সে বুঝতে পারেনি এরকম কিছু হয়ে যাবে। আজিজ বলে তারা দীর্ঘ সময়ের জন্য জেলে যাচ্ছে আর তারা আকাশ আর বাইরের দৃশ্য অনেকদিন দেখতে পাবে না। ইলহান বলে তার মানে তারা জেলে যাচ্ছে, এটা কনফার্ম। এরপর আবার দেখায় যে নিজায়েতকে পুলিশ আর কাজের লোক মিলে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে। লোকটি নিজায়েতকে বলছে চিন্তা না করতে, সব ঠিক হয়ে যাবে। নিজায়েত বলছে তার মনে হচ্ছে তার প্রাণ বেরিয়ে যাবে। তার টিমকে এগোতে বলে অ্যাম্বুলেন্সের সাথে। বাকি কিছু লোকেদের বলে তারা টুরেল বাড়ি সার্চ করবে। পুরনো ভৃত্যটি জানতে চায় সে সার্চ করে কি করবে, এটা তাদের মালিকের বাড়ি। পুলিশ বলে সে তাদের মালিককে চেনে কারণ সে তাদের সাথেই আছে এখন পুলিশ কাস্টাডিতে। ও সেখান থেকে অ্যাম্বুলেন্স করে নিজায়েতকে নিয়ে পুলিশরা চলে যায়। পর দেখায় টুরেল পরিবার পুলিশের জেলে পৌঁছে গেছে। সাথে সাথে প্রেস মিডিয়া তাদের ছেঁকে ধরেছে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন জানতে চাইছে। পুলিশ তাদের কোনো রকমে না থামিয়ে জেলের ভেতর নিয়ে যায়। আর ভেতরে গিয়ে ওগাসকে দিলশাদ বলে বসতে, সে কিছুক্ষণের মধ্যে তার কাছে আসছে। ভেতরে যেতে যেতে সামান্য অসুস্থ বোধ করে, সবাই তাকে ধরে। এদিকে নিউজ চ্যানেলে টুলের পরিবারের বিষয় দেখাতে থাকে আর মাহুরের বান্ধবী ইছেম সেটা দেখে নেয়। তার সামনে বসে থাকা আর একজন বান্ধবীকে জানতে চায় এসব আবার কি। তার বান্ধবী জানায় হয়তো কোনো কনফিউশন হয়েছে। ঠিক আছে তাহলে আজকের মতো মিটিং ক্যান্সেল করা হচ্ছে, সে আগে যাক গিয়ে খুঁজে বের করুক কি হয়েছে। এদিকে পুলিশের গাড়িতে করে যেতে যেতে পুলিশ ম্যাডাম হিলাল নেভজেতের কাছে জানতে চায় সে মারাশলিকে ফোন করে পাচ্ছে না কেন, সে কোথায়। নেভজেত জানায় বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে আহত হয়েছে। পুলিশ ম্যাডাম হিলাল তার কাছে জানতে চায় কে করেছে, বেহরামের লোক। নেভজেত বলে না, বেহরামের লোক করেনি, এটা টুরেল বাড়িতে ঘটনাটা ঘটেছে, চাকুতে আহত হয়েছে, সে এখন যাচ্ছে হসপিটালে, এটা সে নিজে জেনেই পুলিশ ম্যাডামকে জানিয়ে দেবে। পুলিশ ম্যাডাম হিলাল ফোন রাখার পর বলে কিছু তো একটা মিস হচ্ছে। এদিকে স্ট্রেচারে করে নিজায়েত তার জেলালকে হাসপাতালের ভেতরে নিয়ে যেতে থাকে। জানতে থাকে তার সাথে যে আরেকজন বন্ধু আছে তার কি অবস্থা এখন, উত্তরে ডাক্তার জানায় তার অবস্থা ভীষণ খারাপ, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে। নিজায়েতকে এটাও জানায় যে তাকে সেলাই দিয়ে ছেড়ে দেওয়া হবে, তার ক্ষতটা খুব একটা বড় না। নিজায়েত বলে তার খুব কষ্ট হচ্ছে, তার মনে হয় তারও অপারেশনের প্রয়োজন। ডাক্তার বলে তাদের উপর ভরসা করতে, তার এমন কিছু হয়নি। দিকে দেখায় নিজের আড্ডাখানায় বসে সাবাস নিজের ছুরিতে শান দিতে ব্যস্ত। উনি তার কাছে সুয়াদ উপস্থিত হলে সাবাস তার কাছে জানতে চায় টুরেলাররা ধরা পড়েছে নিশ্চয়ই। সুয়াদ জানায় হ্যাঁ, পুলিশরা তাদের নিয়ে গেছে যখন তারা পালাতে যাচ্ছিল। সাবাস বলে সুয়াদকে তার ভাই নিজায়েতে কি অদ্ভুত মানুষ তাই না। সুয়াদ জানায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, মারাশলি আর নিজায়েতে দুজনেই আহত। এটা শুনে সাবাস একটু চিন্তায় পড়ে যায় তার ভাইয়ের বিষয়ে। জানতে চায় সুয়াতের কাছে নিজায়েতে এখন কেমন আছে, উত্তরে সুয়াত বলে মারাশলির থেকে ভালো অবস্থায় আছে সে। সুয়াতের কাছে জানতে চায় সে কোনো এক্সকিউজ তৈরি করছে না তো, তার অবস্থার গুরুত্বটা বোঝা উচিত, এর এখন অবস্থা কি, সে কোন হাসপাতালে আছে তাকে জানাতে। জানায় সে নিজেও এখন সবে জানতে পেরেছে, বাকিটা জেনে তাকে জানাচ্ছে। দেখায় টুরেল বাড়িতে পুলিশ খানা তল্লাশি করতে থাকে, সমস্ত ঘরে সব চেক করতে থাকে তাদের কাগজপত্র। এদিকে হাসপাতালে জেলালের অপারেশন হতে থাকে। অপারেশন শেষে
ডাক্তার বেরিয়ে পুলিশের কাছে জানতে চায় তাকে কি আইডেন্টিফাই করা গেছে। উত্তরে পুলিশ জানায় হ্যাঁ, তার নাম জেলাল চুন, একজন প্রাক্তন সৈনিক ছিল এবং বাড়ির মেয়ের বডিগার্ড ছিল। ডাক্তার বলে তার কাছের কোনো মানুষকে ডাকতে। জায়েদের বিষয়েও নার্সের কাছে জানতে চাইলে নার্স বলে কত খুব একটা গভীর না, তাই তা স্টিচ করা হচ্ছে। দিকে দেখায় নেভজেদ ধরপড়িয়ে গাড়ি করে চলে এসছে হাসপাতাল। রিসেপশনিস্টের কাছে জেলালের বিষয়ে জানতে চায় তার অবস্থান কোথায়। উত্তরে রিসেপশনিস্ট জানিয়ে দেয় 3rd ফ্লোরে। সে সেদিকে চলে যায়। এদিকে পুলিশ থানায় দেখায় আজিজ তার পরিবারের লোকদের জানাচ্ছে যে যতক্ষণ না লয়ার আসছে তাদের পুলিশের সামনে তারা কোনোভাবেই মুখ খুলবেন। তার কাছে জানতে চায় এখন কোন লয়ার তাদের বাঁচাতে পারবে। জানায় কোনোভাবেই বিষয়টা স্পষ্ট নয়। জানতে চায় আজিজের কাছে তারা কি কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ তার মাথা সে হারিয়ে ফেলছে। তোরে আজিজ জানায় বিষয়টা নিজেও জানে না। পরবর্তী দৃশ্যে দেখায় নিজায়েত হাসপাতালের বেডে শুয়ে এবং তাকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু সে তার খাওয়া দেখে একদমই তৃপ্ত না। তার পাশে নার্সকে বলে এই খাবার খেলে সে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়বে। নার্স ব্যক্তিটি বলে কোনোভাবেই হবে না, তারা সকলেই একই খাবার খায়। বলে সে কোনোভাবেই এটা খেতে পারবে না, তাই সরিয়ে নিতে। তার কাছে পুলিশ এবং ডাক্তার উপস্থিত হয়। তার বলে নিজায়েতকে যে পুলিশ তার সাথে দেখা করতে এসেছে, কিছু প্রশ্ন করতে চায়। পুলিশ নিজায়েতের কাছে জানতে চায় যে এগুলো ঘটনাগুলো কি করে হলো আর তাকে কি আহত জেলাল চুন করেছে। প্রথমে নিজায়েত জানতে চায় জেলাল কেমন আছে। জানায় সেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নিজায়েত বলে তার মনে নেই ঘটনাটা কি হয়েছে, তাই তাকে একটু সময় দিতে, সে পরে জানাবে। ডাক্তার আর পুলিশ সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় পুলিশ থানাতে ফিরোজান একেবারে অধৈর্য হয়ে পড়ে। সে পুলিশের কাছে গিয়ে জানতে চায় তাদের কেন ধরে রাখা হয়েছে, তারা কিছুই করেন, আর কতক্ষণ এখানে এভাবে ধরে রাখা হবে। ফিরোজানকে শান্ত হয়ে বসতে বলে সে আর এখানে কোনোভাবেই থাকবে না। বলে সে বেরোতে যায়। আজিজ তাকে ধরে থামায়, বলে তাকে শান্ত থাকতে, না হলে কোনো সিচুয়েশনই তাদের হাতের বাইরেই থাকবে। পর টুরেলদের কাছে তাদের জন্য লয়ার চলে আসে। তাদের কাছে জানতে চায় তারা কেউ কিছু বলেনি তো। উত্তরে আজিজ বলে না, কেউ এখনো অব্দি কোনোভাবে মুখ খোলেনি। জানতে চায় সেই সমস্ত ইনসিডেন্টের বিষয়ে জানে তো। উত্তরে লয়ার জানায় গাড়ি করে আস্তে আস্তে সব ইনসিডেন্টের বিষয়ে জেনে। জানতে চায় লয়ারের কাছে এরপর কি হবে। উত্তরে লয়ার জানায় যে রাতে হয়তো তাদের এখানেই থাকতে হতে পারে। প্রথমে পুলিশ ইনভেস্টিগেশন হবে, তারপর প্রসিকিউটর, তারপর তাদের কোর্টে নিয়ে যাওয়া হবে। কি লয়ার তাদের সাথেই থাকছে আর আস্তে ধীরে সব জানাতে থাকবে তাদের। এরপরের দৃশ্যে দেখায় নেভজেদ বেরিয়েছে এবং হিলাল ম্যাডামের গাড়িতে উঠেছে। ম্যাডাম হিলাল তার কাছে জানতে চায় এখন অবস্থা কি। নেভজেদ জানায় জেলাল অনেক আহত হয়েছে, অনেকবার তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, রক্তক্ষরণও হয়েছে এবং ডাক্তার বলেছে আজকের রাতটা অনেক ক্রিটিক্যাল। তারা জানতে চায় নেভজেদের কাছে কি করে হলো আর কে করেছে এসব। করে নেভজেদ বলে সে নিজেও কিছু জানে না, এখানে নিজায়েত তার সাথে ভর্তি, হয়তো তাদের দুজনের মধ্যে খুব একটা কিছু হয়েছে বড়। সে জানতে চায় হিলালের কাছে যে টুরেল পরিবার ডিটেনশনে আছে, এটা কি সত্যি। হিলাল জানায় হ্যাঁ, সব বিষয়টাই সত্যি। হিলাল এটাও বলে যে জেলালের সাথেই থাকতে আর সমস্ত আপডেট তাকে দিতে থাকতে আস্তে ধীরে, সাথ ছেড়ে কোথাও না যেতে। যেহেতু জানায় হিলালকে সে তার পাশেই থাকবে, তার সাথ ছাড়বে না কোনোভাবেই। এদিকে ইন্টারোগেশন রুমে পুলিশ মাহুরকে জিজ্ঞেস করতে থাকে যে টুরেল বিজনেস তো তাদেরই। জানায় হ্যাঁ, এটা তাদের ফ্যামিলি বিজনেস। জানতে চায় তার বাবা আর ভাই বিজনেসে ড্রাগসের সাথে কতদিন জড়িয়ে। উত্তরে মাহুর বলে এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারা এরকম কিছুই করেনি। পুলিশ দিলশাদের কাছে জানতে চায় তার হাজবেন্ড তার বাকি পরিবারের সদস্যরা কতদিন ধরে ইনভলভ এই বিষয়ের সাথে। দিলশাদ জানায় তাদের পরিবার বা তাদের কোনো ব্যক্তি এই বিষয়ের সাথে কোনোভাবেই জড়িত নয়। জানতে চায় তাহলে সে কি ওজান সার্ভারকে চেনে। ইলহান জানায় হ্যাঁ, তার পুরনো বন্ধু ছিল অনেক, তার অফিস কলিগও ছিল। জানায় ওজান তাদের কোম্পানির ম্যানেজারও ছিল। তার কাছে জানতে চায় সে যে মারা গেছে সে বিষয়ে সে জানে তো। ইলহান বলে হ্যাঁ, সে জানে এই বিষয়ে। জানতে চায় কিভাবে মারা গেছে সে কি জানে। ইলহান বলে না, সেই বিষয়ে সে কিছুই জানে না। জানতে চায় সে তার বন্ধুর সাথে কি ড্রাগসের বিজনেস করত। জানায় কোনো তথ্য প্রমাণ নেই, তাই তাকে এইভাবে কথা না বলতে। আজিজের কাছে জানতে চায় যে ড্রাগস কাদের কাছ থেকে কিনবে। আজিজ জানে এটা তাদের বিষয়ে ষড়যন্ত্র, সে কারোর কাছ থেকে ড্রাগস কিনতো না। জানতে চায় তারা কোথায় যাচ্ছিল। উত্তরে আজিজ বলে তারা সুইজারল্যান্ডে যাচ্ছিল, হলিডের জন্য যাচ্ছিল। পরে পুলিশ ক্রমাগত প্রত্যেক সদস্যকে ধরে ধরে ইন্টারোগেট করতেই থাকে। ওজান, উমের, টোগেস মৃত্যু যাবতীয় বিষয়ে সবই প্রশ্ন করতে থাকে। সকলেই এক কথাই বলতে থাকে যে তারা তাদের বিরুদ্ধে কনস্পিরেসি হয়েছে, এসবের সাথে কোনোভাবেই জড়িত না। প্রশ্ন করতে থাকলে সে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে আর বলে তাকে কোনোভাবে এখানে রাখা যাবে না, তার শরীর খারাপ লাগলে সে দৌড়ে ইন্টারোগেশন রুম থেকে পালাতে থাকে। শুনে তার লয়ার এবং পুলিশ সবাই ছুটে তাকে ধরে ফেলবার বলতে থাকে তাকে এখানে রাখা যাবে না, সে তো এমপ্লয়িও নয় কোম্পানি, সে এই বিষয়ে কিছুই জানে না। ফিরোজানকে তার পরিবারের সদস্যদের সাথেই বসিয়ে দিলে তার পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে হাহা করে হাসতে থাকে করে যে ফিরোজান কতটা বোকা, পালাতে যাচ্ছিল বোকার মতো। পুলিশ অফিসার ইনভেস্টিগেশন অফিসারের কাছে জানতে চায় এরা কি সকলে একসাথে পাগল হয়ে গেছে চিন্তায়। অফিসার বলে না, পাগল হয়নি, তবে মনে খুব শিগগিরই হয়ে যাবে। হাসপাতালে জেলাল হ্যালোজিনেট করতে
বলতে থাকে তার মেয়ে জেলিশকে, তার মেয়ে তাকে বলছে তার সাথে আসতে, তাকে মনে না যেতে, তাকে আবার আদর করতে, তার চুল আশ্রয় দিতে, তাকে গল্প শোনাতে। হ্যালুসিনেট করতে করতেই জেলাল শকের মধ্যে চলে আসে। দৌড়ে বাইরে বেরিয়ে এসে ডাক্তারকে ডাকতে যায়, যেহেতু নার্সের কাছে জানতে চায় যে কি হয়েছে। উত্তরে নার্স বলে সে শকে আছে, এখন সবটা বলতে পারছে। চলে যাওয়ার পর নেভজেদ বলে তার কমান্ডার খুবই স্ট্রং মানুষ, তার কিচ্ছু হবে না। তার ভেতরে গিয়ে জেলালকে চেক করে বলে সে শকের মধ্যে আছে, তাই তার জন্য অ্যাড্রেনালিন প্রস্তুত করছে 1 মিলিগ্রাম। ওর জেলালকে সেই অ্যাড্রেনালিন পুশ করে দিলে সে স্টেবল হয়ে যায়। সামান্য চোখ খুলেও তখন তার মেয়ে জেলিশকে কল্পনা করতে থাকে। এদিকে দেখায় গাড়িতে করে যেতে যেতে সুয়াত আর সাবাস কথা বলতে থাকে। জানায় সাবাসকে যে টুরেলাররা ডিটেনশনে আছে, অবস্থা একদমই স্বাভাবিক নয়, জটিল থেকে জটিলতর হয়ে যায়। হয়তো তাদের বিষয়ে মুখও খুলে দিতে পারে আর পুলিশ তাদের ধরতে চলে আসবে, তাদের উচিত এখান থেকে চলে যাওয়া। সাবাস জানায় সে তার ভাইকে ছেড়ে কোথাও যাবে না আর তার জন্য একটা সারপ্রাইজও আছে তার কাছে। এরম টুরেলার তার কাছে কোনোই মাইনে রাখে না। এদিকে নেমে সাবাস আর সুয়াদ একটা ঘরের ভেতরের দিকে যেতে থাকে। তার কাছে জানতে চায় তারা এখানে কেন এসেছে, কিসের জন্য এসেছে। সাবাস বলে সে এত কিছু দেখছে এতদিন ধরে, কিছুই কি বুঝতে পারছে? মাথার উপর যে বড় একটা হাত আছে সেটা তো তার বোঝা উচিত। কিছু হচ্ছে, সে বারবার জেলেও যাচ্ছে অথচ বেরিয়েও আসছে কিছুক্ষণের মধ্যে ফ্রি হয়ে। কি অড নয়? উত্তরে সিওয়াত বলে প্রচন্ড অড। বলে তাই তারা এখানে এসেছে দেখতে, ওর উত্তরগুলো খুঁজে পেতে। পর দেখানো হয় সাবাস ঘরে দরজায় টোকা মারলে একজন লোক দরজা খুলে দেয় এবং তাদের ভিতরে আসতে দেয়। ব্যক্তিটি এখানে তাদের খবর জানায় হিলালের বিষয়ে। আজকে একটা ছবি দিয়ে যে হিলাল ইন্টেলিজেন্সে কাজ করে আর তার আন্ডারে কাজ করে হচ্ছে মারাশলি। জানতে চায় এই বিষয়টা কি করে সম্ভব যে সে ইন্টেলিজেন্সে কাজ করে। ব্যক্তিটি জানায় সে কিছুই জানে না। তাহলে এখানে জেলাল খুব ডিপ একজন ব্যক্তি, স্ট্রং একজন প্রাক্তন সৈনিক। আওয়াজকে সে বলেও দেয় যে তাদের থেকে দূরে থাকতে, বিষয়টা তাদের জন্যই ডেঞ্জারাস হতে পারে। জানতে চায় আর কি কিছু বলার আছে তার। উত্তরে সেই ব্যক্তিটি বলে আপাতত না, এইটুকুই সে জানতে পেরেছে। পর সুয়াদ সেই ব্যক্তিটিকে টাকা দিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। কে দেখায় পুলিশ থানাতে মাহুর তার বাবার কাছে গিয়ে বলে সে ঠিক আছে তো এখন। উত্তরে আজিজ বলে সে আপাতত এখন ঠিক আছে, কিন্তু কতক্ষণ তারা সবাই ঠিক থাকবে তারা জানেন। তার বাবাকে জানায় সবকিছু ঠিক হয়ে যাবে, তাকে চিন্তা না করতে। উত্তরে আজিজ বলে সে বহু বছর আগে শুনেছিল যে বাবা মায়ের পাপের শাস্তি তার ছেলে মেয়েদের ভোগ করতে হয়, আর এখন সেটাই হচ্ছে। বহু বছর আগে সে যে পাপ করেছিল সেই বিষয়ে। ওর উত্তরে জানায় সে তো তার মায়ের সাথে প্রণয় ছিল বলেই সেই কাজগুলো করেছে, তাহলে সে এখন কি আফসোস করছে? উত্তরে আজিজ জানায় সে কোনোভাবেই আফসোস করছে না এই বিষয়ে। সিচুয়েশনেও যদি তাকে এরকম কোনো কাজই করতে হতো সে আবারই করত। এখনো সাদেফের জন্য তার বুকে ধুকপুকানি হয়। ওর জানায় সে প্রচন্ড জেলাস তার বাবার এই কথাগুলো শুনে। সে তার মাকে এখনো এত ভালোবাসে। মাহুরকে বলে যে সে তার সাথে ওপেনলি একটা কথা বলতে চায়, যে তার ভাই আর যদি জেলে যায় কনফার্ম নয়, তবুও তো যদি তারা জেলে যায় তাহলে সে যেন একজন স্ট্রং মেয়ে হিসেবে পরিবারের উপর নজর রাখে, তাদের দেখভাল করে। একমাত্র তার মায়ের মতো সেও তাকেই ভরসা করতে পারে এখানে। ওর দুঃখ মুখ করে জানায় সে তারা এইসবের মধ্যে দিয়ে ঠিকই চলে যাবে, এই বিষয়ে চিন্তা না করতে পরে সে সবই ঠিক হয়ে যাবে। এদিকে দেখায় হাসপাতালে পুলিশ আবার নিজায়েতের কাছে এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করতে। উত্তরে কথাগুলো শুনে নিজায়েত নাটক করে ভয় পেয়ে চমকে ওঠে, বলে এইসব কি বলছেন আপনারা, আমরা এইসব কিছুই জানি না। তাদের পরিবারের কোনো ব্যক্তি এরকম মানুষই না যারা ড্রাগসের সাথে জড়িয়ে যাবে। নির্ঘাত কোনো একটা কনস্পিরেসি চলছে, খোলসা করে কিছুই বলতে পারবে না, কারণ পলিটিক্যাল বিষয়ে তার কোনো ধারণাই নেই এইসব নিয়ে। তারা এরকম পরিবারও না। উত্তরে পুলিশ জানতে চায় তারা তাহলে কি ধরনের পরিবার। নিজায়েত বলে তারা খুবই রেসপেক্টেড ফ্যামিলি। পুরো টার্কির লোকেরা তাদের বিষয়ে জানে। পরিবারের প্রত্যেকটি ব্যক্তি এবং তাদের বাবা আজিজ টুরেল স্বনামধন্য একজন বিজনেসম্যান। বিজনেস ওয়ার্ল্ডে তাদের বড় নামও আছে। ব্যক্তি তার কাছে জানতে চায় তাহলে তার সাথে ঘটনাটা হয়েছিল কি, সেটা কি তার মনে পড়েছে এখন। নিজায়াত বলে সে প্রচন্ড বেঢপ মাতাল ছিল একদম সেই সিচুয়েশন, এখনো পর্যন্ত ঠিক করে কিছুই মনে করে উঠতে পারেনি। যদি তার মনে পড়ে সে নিশ্চয়ই জানিয়ে দেবে অফিসারকে। পরের দৃশ্যে দেখায় ইচেম ছুটে গেছে পুলিশ থানাতে তার বান্ধবী মাহুরের সাথে দেখা করতে। থানার ভেতর ঢুকতে গেলে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ তাকে দাঁড় করিয়ে দেয়। তার কাছে জানতে চায় বৃত্তান্ত, সে এখানে কেন এসছে। উত্তরে ইচেম জানায় সে তার বান্ধবী মাহুর টুরেলের সাথে দেখা করতে এসছে। পুলিশ জানায় যে তাকে ভেতরে তার সাথে দেখা করতে দেওয়া যাবে না। এখন জানতে চায় সে তার বান্ধবী, সে কেন দেখা করতে পারবে না তার সাথে। উনি ভেতর থেকে টুরেল পরিবারের লয়ার এসে তার সাথে কথা বলে। ইচেমকে জানায় যে তাদের পরিবারের বিজনেসের জায়গা থেকে অনেক ড্রাগস পাওয়া গেছে। উত্তরে ইচেম বলে হ্যাঁ সে খবরটা টিভিতে দেখেছে নিউজ চ্যানেল। এটাও জানতে চায় লয়ারের কাছে যে এগুলো কি করে হলো। উত্তরে লয়ার জানায় সেই পরিবারটা তার কাছে খুব অ্যাবসার্ড আর অড লাগছে, তারা কিছুই খোলসা করে ঠিক মতো বলে না, যে সেভাবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। জানতে চায় তারা কি জেলালের বিষয়ে কিছু জেনেছে। তার বান্ধবী মাহুরের বডিগার্ড সে মিশনের হামলার দিন
সেই বাঁচিয়েছিল তাদের। তো লয়ার বলে না, এই বিষয়ে তো সে কিছুই জানে না, সে কি তাহলে মারাশলিকে কল করতে পারে? এইচএম বলে এমনি সময় তো সে সব জায়গায় পপ আউট হয়ে বেরিয়ে আসে, মানে এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি। এটা ভেবে সে অবাকই হয়। জানায় সে মারাশলিকে কল করে দেখছে। জানায় মারাশলির কাছ থেকে যদি নতুন কিছু খবর পাওয়া যায় তাহলে ভালোই হবে তাদের ইনভেস্টিগেশনে। যে মারাশলিকে কল করলে এঙ্গেজ শোনায়। জানে এটা কি করে সম্ভব, এমনি সময় তো সে সবসময় এইসব সিচুয়েশনে সামনে থাকে, তাকে কেন পাওয়া যাচ্ছে না? অফিসার জানায় তাকে যদি না পাওয়া যায় তো অন্য কাউকে কি ফোনে পাওয়া যেতে পারে? এইচএম বলে তার একজন বন্ধু নেভজেদ বলে আছে, সে একবার ফোনে ট্রাই করে দেখতেই পারে। জানায় খুব ভালো হয় যদি তাকে ফোনে পাওয়া যায়। তারপর এইচএম নেভজেদকে কল করা শুরু করে। মেয়েটাও জানায় যে মাহুর টুরেল পরিবারের পেছন পেছন পুলিশ স্টুডিওতেও এসেছিল। এখানে উপস্থিত সকল ব্যক্তি তারা হতভম্বই হয়ে যায় কিছু বলার আগে। পুলিশ তাদের অনেক চেক করে। আর জানায় হ্যাঁ, সেটা টুরেল পরিবারের বিজনেসের জায়গাতেও হয়েছে খানা তল্লাশি। ও নেভজেদ কল ধরলে ইচেম তাকে তার পরিচয় দেয়। উত্তরে নেভজেদ বলে হ্যাঁ, তার নাম্বার ফোনে সেভ আছে, সে বুঝতেই পেরেছে। জানতে চায় মারাশলির ব্যাপারে কি সে কিছু জানে। সে অনেকক্ষণ ধরে মারাশলিকে কল করছে কিন্তু তাকে পাচ্ছে না। নেভজেদ বলে সেও মারাশলিকে অনেকক্ষণ ধরে কল করছে কিন্তু পায়নি, যদি সে কোনো খবর পায় তাকে নিশ্চয়ই জানাবে। ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দেয়। পর দেখে জেলালের ঘর থেকে নার্স বেরিয়ে এসছে এবং নেভজেদ তার কাছে জানতে চায় তার কমান্ডার ঠিক আছে কিনা। উত্তরে নার্স বলে জেলাল একজন প্রচন্ড স্ট্রং ব্যক্তি, তার দৈহিক শক্তিও খুব ভালো, তো সে সামান্য স্টেবল আছে এবং তাকে অবজারভেশনে রাখা হবে। জানা হ্যাঁ একদম ঠিক, আর সে আশা করি সুস্থ হয়ে উঠবে। দেখায় থানায় বসে ইলহান বারবার বলতে থাকে সকল দোষ তার ঘাড়ে নিজে নিয়ে নিতে, এতে তাদের পরিবার বেঁচে যাবে। আজিজ জানে সে এরকম কোনো বোকামই করবেন। বারবার জানতে চায় আর কতক্ষণ তাদের এখানে থাকতে হবে। আজিজ বলে তাকে চুপ করে থাকতে, শান্ত হয়ে। জানায় এখানে ইলহানের তো কোনো ফল্ট নেই, সে তো ফেঁসে গেছে। জানায় এটা তারই মূর্খামোর জন্য হয়েছে, মুখের মতো না দেখে এসব করতো আর না এসব জিনিস হতো। অ্যাটলিস্ট সে যদি সারেন্ডার করে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে, রেপুটেশন তো নেই কিন্তু পরিবারের মানুষগুলো সেফ হতে পারে। আজিজ জানায় সে এরকম কিছুই করবে না, প্রয়োজনে সব দোষ সে নিজের ঘাড়ে নেবে। জানায় বাবার ছেলের ভালোবাসা দেখে তার চোখে জল চলে আসছে। এই মুহূর্তটা তর্ক বিতর্কের নয়, মাথা ঠান্ডা করে এর থেকে বেরোনোর একটা প্ল্যান করতে হবে। সে কোনোভাবেই জেলে রাত কাটাতে চায় না। দেখা ইনভেস্টিগেশন অফিসার গেছে তার হেডের কাছে তার সাথে কথা বলতে গিয়ে জানায় নিজায়েত আর মাহুরের কোনো সম্পর্ক নেই তাদের কোম্পানির সাথে, এদেরও সেভাবে সম্পর্ক নেই, কিন্তু বাবা আর ছেলে অর্থাৎ ইলহান আর আজিজ টুরে জেলে যাবেই, কারণ তারা বিজনেসের সাথে ইনভলভ ডিরেক্টলি। বিষয়ে ডিটেলসে প্রসিকিউটরের কাছে রিপোর্টও পাঠানো হয়েছে। পুলিশ অফিসার জানায় সে খুব ভালো কাজ করছে আর শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে করতে, সবকিছু এক্সামিন করতে, রিপোর্ট প্রসিকিউটরের কাছে পাঠাতে। পর দেখায় টুরেল পরিবারের লয়ার ইনভেস্টিগেশন রুম থেকে বাইরে বেরিয়ে আসে, তার কাছে জানতে চায় তাদের এখানে থাকতে হবে না তো। উত্তরে লয়ার জানায় না, তাদের সবার মুক্তি হয়ে গেছে। জানতে চায় তার বাবা আর ভাইয়ের কি হবে। উত্তরে লয়ার জানায় তাদের এখানে থাকতেই হবে, জেলে তাদের কোর্টে নিয়ে যাওয়া হবে, তারপর জজ যা বলবে। জানতে চায় তাহলে কি তাদের অ্যারেস্ট করা হবে। উত্তরে লয়ার জানায় হ্যাঁ, তাদের অ্যারেস্ট করা হচ্ছে, তারা জেলেও যাচ্ছে। তাদের এটাও জানায় যে তাদের জন্য তারা হোটেল বুক করে রেখেছে। বাড়িতে একটা ছোটখাটো ইনসিডেন্ট ঘটে গেছে। জানতে চায় বাড়িতে তো তার দাদা আছে, সে কি ঠিক আছে। লয়ার জানায় তার দাদা তো ঠিক আছে, কিন্তু তার বডিগার্ড জেলাল চুন বলে ব্যক্তিটি খারাপভাবে আহত হয়েছে, সম্ভবত তার দাদাকে বাঁচাতে গিয়ে। তাদের আন্ডার অবজারভেশন আছে আর ডাক্তার বলেছে এখন সে কোমায়। তারা শুনে মাহুর খুবই চিন্তায় চলে আসে এবং ধরপড়িয়ে থানার ভেতর থেকে তারা সকলে বাইরে বেরোতে থাকে। তাদের পরিবারকে একগাদা প্রেস আর মিডিয়া ধরে বসে এবং তাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তাদের উত্তর দিয়ে বলে তারা এসবের সাথে তাদের পরিবার বা কোনো ব্যক্তি কোনোভাবেই জড়িত না, তাদের পরিবারের বদনাম ছড়ানোর জন্য একটা প্ররোচনা মাত্র, একটা কনস্পিরেসি এবং স্ল্যান্ডার মাত্র, তাদের সাথে একটু সহযোগিতা করতে। এরপর মাহুর চিৎকার করে বলতে শুরু করে তারা কি দেখতে পাচ্ছে না তাদের পরিবার হিসেবে কতটা সাফার করছে। জার্নালিস্টদের উচিত তাদের ক্যামেরা নামিয়ে রাখা। সকলে দেখতেই পাচ্ছে মহিলারা ছাড়া পেয়ে গেছে, তার বাবা আর ভাইও ছাড়া পেয়ে যাবে সে আশা করত। পুলিশ কাস্টাডিতে আছে, তাই কোনোভাবে তাদের আর বিরক্ত না করতে বলে তারা ঠেলে সেখান থেকে বেরিয়ে যায়। টুরের পরিবারের লয়ার জার্নালিস্টদের জানায় সবকিছুর এক্সপ্লেনেশন ইনভেস্টিগেশনের পর তারা ঠিকই দেবে, এখন তাদের কোনোভাবে প্রশ্ন করে উত্তপ্ত না করতে। গাড়ি করে যেতে যেতে মাহুর বলতে থাকে তারা যেখানে যাচ্ছে যাক, তাকে আগে শুধু হসপিটালে নামিয়ে দিই। বলে আশেপাশে এত প্রেস মিডিয়া আছে, সে কি কিছু বুঝতে পারছে না, যদি তাকে আবার হসপিটালে ছেঁকে ধরে তখন কি হবে। খবর পেলো যে নিজায়েত আপাতত ঠিক আছে, তার জন্য তারা গাড়ি পাঠাবে আর নিজায়েতও বাড়ি চলে আসবে। মাহুর বলে তারা যা ইচ্ছা করতে চাইছে করতেই পারে, কিন্তু প্রথমে সে আগে হসপিটালে যাবে জেলালকে দেখতে। বলে মাহুরকে শান্ত হতে, জেলাল ঠিক হয়ে যাবে। তোরে মাহুর বলে সে কি শুনতে পায়নি যে
সে এখন কোমাতে আছে, অবস্থাটা কতটা ক্রিটিক্যাল। ফিরুজান ড্রাইভারকে জানায় যে প্রথমে হসপিটালে মাহুরকে নামিয়ে দিতে, তারপর হোটেলে যেতে। এদিকে দেখায় নিজায়াত হাসপাতালে একজন সাফাই কর্মীর কাছ থেকে ফোন নিয়ে সাবাসকে কল করে। তার কাছে জানতে চায় সে সকাল থেকে ট্রাই করে যাচ্ছে, সে কোথায় ছিল এতক্ষণ, সে ঠিক আছে কি। উত্তরে নিজায়াত বলে সে একদম ঠিক আছে। এই সকল বিষয়ও নিশ্চয়ই সে জানতে পেরেছে। উত্তরে সাবাস বলে হ্যাঁ, সে বাকি সব বিষয়ে জানতে পেরেছে। জেলাররা এখন পুলিশ কাস্টাডিতে। জানতে চায় পুলিশ তাদের ট্রেস করতে পারবে এরকম কোনো অপশন তারা ফেলে রাখেনি তো। সাবাস জানায় পুলিশ তাদের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারবে না, এরকম অপশন কোনোভাবেই সে খালি রাখেনি। তাকে জানিয়ে দেয় যে সাবাসকে আরো গার্ড বাড়িয়ে নিতে তাদের ঘরের সামনে, যতক্ষণ তার সাথে মিট করতে না আসছে সে যেন কোথাও কোনোভাবে না বেরোয়। সব কথা গিয়ে সে সাবাসের সাথে সামনাসামনি কথা বলবে। এদিকে দেখায় জেলে বসে ইলহান আর আজিজ কথা বলতে থাকে দুজন। তাকে বারবার বলে যে তার ঘাড়ে সব তাকে দোষ নিয়ে দিতে, সে কোনোভাবেই তার বাবার যে তার কোনো দোষ নেই তাকে সাফার করতে দেখতে পারবে না। জানতে চায় তাহলে সে কি করতে চাইছে। ইলহান বলে সে তাদের লয়ারের সাথে কথা বলবে যে তার বাবা রিটায়ার হওয়ার পর এই ঘটনাগুলো সব ঘটেছে। জানায় সে কাকে কাকে উত্তর দিতে বসবে, ছোটখাটো শর্টকামিং, ছোটখাটো মিস্টেক কতজনকে সে উত্তর দেবে। জানায় সে তার সন্তানকে ছেড়ে কোনোভাবেই জেলে একা যাবে না বাইরে। জানায় সে সবসময় চেয়েছিল তার বাবার মতো সাকসেসফুল বিজনেসম্যান আর ভালো বাবা হতে। জানায় সে তো সবে তাই, একমাত্র পিতামাতাই পারে তার সন্তানদের দোষ ঢাকতে, এটাই সে এখানে করছে। এদিকে দেখায় হাসপাতালে যেই রুমে জেলাল আছে সেদিকে নিজায়াত যেতে চায়। ঘরে দরজার সামনে এসে দাঁড়ালেই তখন নির্জেত এসে তাকে ধরে ফেলে। যে জানায় নিজায়াতকে ডাক্তার কাউকেই ভেতরে অ্যালাউ করছে না, তাই সেও যেতে পারবে। বলে সে শুধু দেখতে চাইছিল মারাশলি এখন কেমন আছে, সে ঠিক আছে কি। তাদের পরিবারের জন্য নিজেকে অনেকবার স্যাক্রিফাইস করেছে। জানায় যখন তার কমান্ডার তার ঘুম থেকে উঠে পড়বে তাদের কাছ থেকে আসল ঘটনা সে ঠিকই জেনে যাবে। তারপর তার সাথে যারা এরকম করেছে তাদের থেকে রিভেঞ্জও নেবে। পর দেখায় মাহুরও হাসপাতালে পৌঁছে গেছে এবং নিজায়াতের সাথে তার দেখা হয়। প্রথমে তার ভাইয়ের কুশল মঙ্গল জিজ্ঞেস করে, মারাশলির বিষয়ে জানতে চায় তার অবস্থা এখন কেমন। উত্তরে নিজায়াত বলে একদমই ভালো না, ডাক্তার অবজারভেশনে রেখেছে, প্রিপেয়ার থাকা উচিত পরের দিন সকালের জন্য। বলে যে সে মারাশলির সাথে দেখা করতে চায়। উত্তরে নিজায়াত বলে তার না যাওয়াই ভালো, ভেতরে সে চোখে দেখতে পাবে না তার কষ্ট। মাহুর বলে আগেও তার সাথে অনেক হয়েছে, তার গুলিও লেগেছে, ছুরিও লেগেছে। মাহুরের গলার আওয়াজ শুনলে আশা করছে সে ঠিক হয়ে যাবে। জানতে চায় এটা কি করে হয়েছে নিজায়াতের কাছে। নিজায়াত বলে সে কিছুই জানে না, তার মনে নেই, শুধুমাত্র এটা জানে যে মারাশলি তাকে সেভ করেছে। হোটেল রুমে ফিরুজানা দিলশাদ এসে ফ্রেশ হয়ে নেয়। কে চিন্তায় ঘোরাফেরা করতে দেখে ফিরুজান তার কাছে জানতে চাই কি হয়েছে। সকাল থেকেই প্রচন্ড অন্যমনস্ক এবং ডিজি লাগছে। কিছু না বললে ফিরুজান তাকে ধরে বলে যে তাদের দুজনের বিয়ে একদম ডেঞ্জারের মুখে, এখন দুজনেই এক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কপালও এক। তারা ভালো লয়ারের হাতে আছে এবং আশা করছে সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো তাদের আরো অনেক বেশি ধৈর্য ধরতে হবে এখানে। সাদকে ক্রমাগত চুপ থাকতে দেখে ফিরুজান জানতে চায় সে যদি তার কাছে কিছু লুকায় তাহলে সে যেন তাকে বলে দেয়, বিষয়টা ইনভেস্টিগেশনে হয়তো সাহায্য হতে পারে। বলে বিষয়টা তার স্বামী আর তার বাবাকে জেল থেকে বার করতে সাহায্য করবে কিনা জানে না ঠিকই। ইলহান এখানে একটা বড় ক্রাইম করে বসে আছে। বলে তাকে ভয় না দেখিয়ে ঠিকভাবে বলতে কি হয়েছে। উত্তরে দিলশাদ বলে যে ইলহান মেরেছে আমাদের ওজানকে। এটা শুনে ফিরুজান চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। একে দেখায় জেলালের ঘরে মাহুর দেখা করতে গেছে। একা একাই জেলালের সাথে কথা বলতে শুরু করে। সে বলে সে এখানে এসেছে তাকে চোখ খুলতে, তাকে খুব ভালোবাসে, সে তাকে কখনোই একা ছাড়বে না, যেমন তাকে তার খারাপ সময় একা ছাড়েনি, সেও তার সাথেই থাকবে, শুধু যেন জেলাল একা ফেলে দিয়ে না চলে যায়। ও জানায় জেলালকে যে সুস্থ হওয়া পর্যন্ত সে তার সাথেই হাসপাতালে থাকবে, সে কোথাও যাচ্ছে না। ও নার্স এসে বলে জেলালকে ছাড়তে, সে কিছু চেক আপ আছে আর মাহুর সেখান থেকে চলে যায়। জেলালের ঘর থেকে বেরিয়ে নিজায়াতের সামনে গিয়ে জিজ্ঞেস করে সে কি কোথাও যাচ্ছে। উত্তরে নিজায়াত বলে সে তার বাবার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু তার আগে সে হোটেলে মাহুরকে নামিয়ে দেবে। মাহুর বলে সে কোথাও যাচ্ছে না, সে এখানেই থাকবে যতক্ষণ না কোনো ভালো খবর পাচ্ছে। জেলালে বলে ঠিক আছে সে এখানে থাক, আর যদি কোনো ভালো খবর পায় সে যেন তাকে ইমিডিয়েটলি জানায়। ও নিজায়াত চলে যেতে যেতে বলতে থাকে একজন ট্রাভেল মেকার, এত চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই মারা যাচ্ছে না কেন। পরের দৃশ্য আবার দেখায় হোটেলে, যেখানে দিলশাদ আর ফিরুজান বসে কথা বলছে। ফিরুজান ভয় পেয়ে বলে কি পরিবারে সে এসে পড়েছে সে বুঝতে পারছে না, বাবা খুনি, ছেলে খুনি, ছেলে অ্যালকোহলিক, পুরো পরিবার পাগল। দিলশাদের কাছে জানতে চায় যে ইলহান এরকম কেন করেছে। উত্তরে দিলশাদ জানায়
ইলহানকে ওজান ঠকানোর পর সে এরকম কাজ করেছে। ফিরোজান বলে সে এরকম কাজ তখনই করেছে যখন সে ওজান আর দিলশাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরেছে। দিলশাদ বলে সে এগুলো কখন থেকে জানতো সেই বিষয়ে। ফিরোজান বলে প্রথম থেকেই জানতো, আর সে দিলশাদকে অনেকবার চেষ্টাও করেছে নক করে বলার যে তার সেন্সে ফিরে আসে। সে শুধুমাত্র সামনে ওজানকে আর নিজের সম্পর্ককেই দেখে। বলে ফিরোজানকে সে কখনোই জানতো না এরকম কিছু হয়ে যাবে, কখনোই এরকম কিছু চায়নি। উত্তরে ফিরোজান বলে সে যদি এরকম কিছু নাই চেয়ে থাকতো তাহলে তার উচিত ছিল তার হাজবেন্ডকে চিট না করার। বলে সে তার সেন্সে নেই, সে কি বলছে কি করছে তার মাথার ঠিক নেই। এখানে কিছু ভিডিও আর ইমেজেসও আছে যা ইলহানকে পাঠিয়েছিল। এইসব দিয়ে ব্ল্যাকমেল করার পরই ইলহান ইনভলভ হয়ে যায় ড্রাগসের বিষয়ে। প্রত্যেকটা কথা শুনতে থাকে আর চমকাতে থাকে। এটা জানতে চায় দিলশাদের কাছে এইসব বিষয় আর কে কে জানে। উত্তরে দিলশাদ বলে আর কেউ জানে না, জানে এইসব কথাগুলো সে যেন আর কাউকে কোনোভাবেই না বলে, কারণ এইসব বিষয় সামনে চলে এলে ইলহান কোনোভাবেই জেল থেকে আর বেরোতে পারবে না। এরপর দেখায় ছোট্ট ওগাসকে পুলিশ অফিসাররা হোটেলে তার মার কাছে দিয়ে যায়। তার মাকে প্রশ্ন করে যে পুলিশ তাদের সবাইকে অ্যারেস্ট কেন করেছিল আর তার বাবা আর দাদু কোথায়। দিলশাদ বলে কাল সকাল পর্যন্ত আশা করা হচ্ছে সব ঠিক হয়ে যাবে, একটা কনফিউশন হয়ে গেছে আর কিছুই না, এমন বড় কিছু না। তাকে তার জামা কাপড় বদলে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নিতে। এখন পরবর্তী দৃশ্যে দেখায় নিজায় দেখা করতে এসছে সাবাসের সাথে এবং সে জিজ্ঞেস করে যে তার ভাই সাবাস কেমন আছে। সাবাস জানায় সে তো একদম ঠিক আছে, কিন্তু এগুলো কি করে হলো। প্লেন আর ড্রাগস আর ট্যুরেলের কোম্পানির মধ্যে দিয়ে যাচ্ছিল, সবই ধরা পড়ে গেছে, কি এমনি এমনি হচ্ছে নাকি তাদের বিরুদ্ধে কোনো অপারেশন করতে। উত্তরে হেসে নিজায়েত বলে সে নিজে সেই অপারেশনটা ফিল্ম করছে। বলে সে বুঝতে পারলো না তার ভাই কি বললো। উত্তরে নিজায়েত বলে সাবাস তাকে যা বলেছিল সে সেটাই করেছে। পরিবারকে পুরো ধ্বংস করে দিয়েছে এবং এখন তারা জেলের মধ্যে আছে। নিজায়েতকে বলতে চায় যে সে তাকে একটা সারপ্রাইজ দিতে চায়। বলে কোন বিষয়, এটাই যে মারাশলি ইন্টেলিজেন্সের হয়ে কাজ করে। বলে অসাধারণ, সেই সারপ্রাইজটা আগে থেকেই জানায় হ্যাঁ সে আগে থেকেই জেনে গেছে। জানতে চায় এরপর কি হবে, ব্যারাম যদি মুখ খুলে দেয় বিরুদ্ধে তখন তারা কি করবে। উত্তরে নিজায়েত বলে সে যদি তাদের বিরুদ্ধে মুখ খুলেও দেয়, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাহলে কিছুই করতে পারবে না পুলিশ। কিন্তু এখানে মূল প্রবলেমটা হচ্ছে মারাশলি এতবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সে মরছে না, এখানে আগে সরানোর প্রয়োজন। সে চোখ খুলে উঠে মুখ খুললে তাদের সম্ভাবনা আছে যুদ্ধের। আবার বলে নিজায়েতকে সে যদি পারমিশন দেয় তাহলে হসপিটালেই মারাশলিকে শেষ করে দিতে পারে সাবাস। জানায় বিলক্ষণ। এদিকে দেখায় মাহুর হাসপাতালের চেয়ারে বসে অপেক্ষা করছে। তার পাশে এসে নেভজেদ তাকে বলে তার কমান্ডার তাকে খুব ভালোবাসে। বলে হ্যাঁ সে জানে, কিন্তু কখনোই বিশ্বাস করতে পারেনি যে তার সাথে এরকম কিছু একটা হয়ে যাবে। যে জানায় মাহুরকে এই সব কারণের জন্যই সবসময় চেয়েছিল মাহুরকে সেফ রাখতে আর তার থেকে দূরে থাকতে, যাতে তার জন্য সে না পুড়ে যায়। জানায় ভালোবাসা জিনিসটাই এরকম, হালকা হাওয়া দিলেও প্রথমে নিজের কাছের মানুষের কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে মানুষ চিন্তিত হয়ে ওঠে। পর নেভজেদ মাহুরের লেখা নোটটা, শেষ নোটটা দেয়, বলে সেটা মাহুরের কাছে থাকাই বাঞ্ছনীয়। তার লেখা শেষ নোটটা পড়ে কষ্ট পায়। পরবর্তী দৃশ্য দেখানো হয় পরের দিন সকালে, যেখানে খবরের চ্যানেলে জেলারদের ব্যাপারে বলছে আর মাহুর সেই নিউজটা দেখে নেয় নির্জেতের সাথে। জানতে চায় মাহুরের কাছে তার ভাই আর তার বাবা কেমন আছে। মাহুর বলে লয়ার বলেছে যে ভাই আর বাবাকে সে চেষ্টা করবে ডিটেনশন মুক্ত করার, সম্ভাবনার বিষয়ে কিছুই বলতে পারেনি। পর মাহুর নির্জেতকে জানিয়ে বাইরে একটু হাওয়া খেতে আসে তাজা। বেরিয়ে মাহুর ফিরোজানকে কল করে জানতে চায় তার এখন কি অবস্থা। ফিরোজান বলে তার কি অবস্থা হতে পারে, তাকে যেরকম তারা রেখেছে সেই অবস্থায় আছে সে। এখনই নিউজ চ্যানেলে সে তার পরিবারের বিষয়ে সব দেখেছে। জানতে চায় ফিরোজানের কাছে যে কোনো লয়ারের সাথে কথা বলে কি কোনো ডেভেলপমেন্টের নিউজ এসছে। উত্তরে ফিরোজান জানায় সে লয়ারের সাথে কথা বলেছে এবং সে বলেছে ইলহান আর আজিজের সাথে কথা বলে সে তাকে জানাবে। জানতে চাই দিলশাদ আর ওগাস কেমন আছে। ফিরোজান বলে ছোট্ট ওগাস অনেক প্রশ্ন করছে, সে বুঝতে পারছে কিছু একটা চলছে, তার সামনে টিভি চালানো হচ্ছে না, তার ট্যাবলেটটাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। ফিরোজান জানতে চায় যে মারাশলি কেমন আছে। উত্তরে মাহুর বলে এখনো কোনো ডেভেলপমেন্ট হয়নি, সে এখনো সেন্সে আসেনি। ফিরোজান বলে তাকে চলে আসতে, সেও তো অনেক টায়ার্ড। মাহুর বলে যতক্ষণ কোনো ভালো নিউজ না পাচ্ছে, যতক্ষণ না জেলাল চোখ খুলে দেখাচ্ছে, সে কোথাও যাবে না। এদিকে দেখায় ইলহান আর আজিজকে পুলিশ অফিসার বাকি জেলের কয়েদিদের কাছে নিয়ে যেতে যেতে কিছু কথা জানিয়ে রাখছে যারা তাদের সাথে থাকবে তারা গুরুতর অপরাধে অভিযুক্ত, তাদের সাথে কোনো রকমের পাঙ্গা না নিতে, তাদের জীবন নরক হয়ে যাবে। জানায় ভেতরে গিয়ে তারা স্বর্গ আশাও করছে না। অফিসার জানিয়ে দেয় খুব ভালো কথা, যদি কিছু ঘটনা ঘটে তাহলে যেন গার্ডকে ডেকে চিৎকার না করে তারা দুজনেই। পুলিশ তারপর ইলহান আর আজিজকে বাকি কয়েদিদের কাছে নিয়ে গিয়ে বলে এদের জন্য সুইটেবল একটা জায়গা খুঁজে নিতে, সবার সাথে ভালোভাবে থাকতে, কোনো অশান্তি না করে। আর আজিজ নিজেদের জন্য একটা বিছানা খুঁজতে যায়। বাকি কয়েদিরা তাদের সাথে সকলেই বাজে আচরণ করে, কতগুলো ফাঁকা বিছানা থাকা সত্ত্বেও বলে তাদের সব বিছানা ফুল। তাদের দুজনকে একটা বিছানাতেই থাকতে দেয় তারা। পর তারা তাদের দুজনের বিষয়ে আলোচনা করতে শুরু করে এরাই ড্রাগস গ্যাং, বড় ব্যবসার নামে টার্কির নাম নষ্ট করছে। উদ্দেশ্য করে বলে এই একজন রিচ স্নব স্পয়েল ব্র্যাট। কথাটা শুনে রেগে গেল
আজিজ তাকে থামিয়ে দেয়। একজন কয়েদি আজিজকে বলে এখানে সে পাওয়ারফুল বিজনেসম্যান আজিজ টুরেল না, তার কোনো পাওয়ার চলবে না, এখানে তাদের রুলস চলে। টুরেল জানায় যা রুলস আছে তারা সবই ফলো করবে, তাদের কোনো রকমের চিন্তা না করতে। পরবর্তী দৃশ্য দেখায় একজন নার্স যাকে সাবাস পাঠিয়েছে একজন লুকায়িত খুনি ইলালের ঘরের দিকে যাচ্ছে তাকে মারতে, সাথে তার একটা মাইক্রোফোনও আছে। বাইরে প্ল্যান্ট করে থাকা সাবাসের ব্যক্তিরা তার কাজের খবর পেতে থাকে। ইলালের রুমের দিকে যেতে গেলে বাইরে পাহারারত পুলিশ তাকে থামিয়ে জানতে চায় সে কেন এসেছে। নার্স বলে তাকে মেডিসিন দিতে এসেছে, যে অসুস্থ ব্যক্তি তার জন্য। জানতে চায় একজন নার্স কিছুক্ষণ আগেই এসে দেখে গেছে, তাহলে উনি নার্স ব্যক্তিটি বলে সেই খবরটা ফাইলে প্রসেস করা নেই, গিয়ে আগে ভেতরে চেক করতে হবে, তারপর সে জানতে পারবে। ব্যক্তিটি সন্দেহ করে বলে এটাও তো হতে পারে যে আগে সে তার সাথে গিয়ে নিয়ারের সাথে কথা বলে কনফার্ম করে নিক, তারপর সে ভেতরে গিয়ে রুগীকে চেক করতে পারে। নার্স ব্যক্তিটিও পুলিশ অফিসারের সাথে একত্রে যেতে থাকে। সেই লুকায়িত খুনি নার্স ব্যক্তিটি একটা ইনজেকশন বার করে রুমের মধ্যে পুলিশটিকে নিয়ে গিয়ে ইনজেক্ট করে অজ্ঞান করে দেয় বা মেরে ফেলে। তারপর সে আবার জেলালের ঘরে গিয়ে জেলালকে যে ইনজেকশন পুশ করতে যাবে তখনই মাইক্রোফোনটা জেলাল দেখে ফেলে, তার হাত শক্ত করে চেপে ধরে। ব্যক্তিটির সাথে হাতাহাতিতে চিৎকার চেঁচামেচি হতে থাকে। জেলালের ঘরের পাশ দিয়ে মাহুর যেতে থাকলে সেই আওয়াজ শুনে জেলালের ঘরে উঁকি দিয়ে দেখতে পায় জেলালকে খুন করতে একজন খুনি এসেছে। সাথে সাথে নেভজেতে নাম ধরে চিৎকার করে ডেকে নার্সটিকে গিয়ে মারামারি করা শুরু করে তার সাথে। যেহেতু মারাশলির ঘরে দরজা বন্ধ হওয়ার আগে লাফিয়ে ঢুকে পড়ে নার্সের সাথে মারামারি করা শুরু করে। ওনার মধ্যে প্রচন্ড মারামারি হয় এবং মাহুর গিয়ে জেলালকে দেখতে থাকে। মারামারির এক পর্যায়ে শেষে গিয়ে সেই খুনি নার্সের ইনজেকশন দিয়ে তাকে পুশ করে মেরে দেয়। জেলাল নেভজেতকে দেখে তার কানে কিছু কথাবার্তা বলে। এদিকে দেখা যায় যে হাসপাতালের বাইরে অপেক্ষারত কিছু ব্যক্তি আছে যারা নার্সের খবরের জন্য অপেক্ষা করছে। নার্সের সাথে আর কোনো রকমের কানেকশন না পেলে ফেড অথরিটিকে অর্থাৎ সাবাসকে জানিয়ে দেয় নার্স ব্যক্তি হয়তো ধরা পড়ে গেছে। তাদের জানিয়ে দেয় প্ল্যান বিতে এন্টার করতে, অর্থাৎ তাদের নিজের সহাতে গিয়ে মারাশলিকে হত্যা করতে। খুনি তিনজন ব্যক্তি মারাশলির ঘরে গিয়ে দেখে নার্স মাটিতে পড়ে আছে আর মারাশলিও নেই। তারা সিঁড়ি দিয়ে নামতে থাকে আর এদিকে জেলালকে নেভজেত আর স্ট্রেচারে করে নিয়ে বের হতে থাকে হসপিটাল থেকে। হাসপাতাল থেকে নেমে গিয়ে মাহুর আর নেভজেত মারাশলিকে সামনে থাকা একটা অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দেয় এবং নেভজেত নিজে ড্রাইভ করে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে যায়। আবার সেই তিনজন খুনি ব্যক্তি এসে দেখে যে তারা বেরিয়ে গেছে। এখন সেই তিনজন খুনি ব্যক্তি একসাথে আলোচনা করে এবার তারা সাবাসকে কি বলবে, নিশ্চয়ই তারা তাদের মেরে ফেলবে। সে হাত ফসকে বেরিয়ে গেছে এই কথাটা জানতে পারলে। পরবর্তী দৃশ্যে দেখানো হতে থাকে নেভজেত আর মাহুর জেলালকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে। মাহুর জেলালের কানে আস্তে ধীরে বলতে থাকছে সে খুব তাড়াতাড়ি বেটার হয়ে যাবে, আরো কোনো চিন্তা না করছে, সে তাদের সাথেই আছে। তার নিজের চোখ সামান্য খুলে বলে মাহুর আমার সুন্দরী, তার সাথ না ছাড়তে। জেলাল আবার নিজের চোখ বুঝে নিলে মাহুর চিৎকার করে নেভজেতের কাছে জানতে থাকে যে তারা কোথায় যাচ্ছে, মানে যাচ্ছে সেই জায়গাটা সেফ কিনা। তাকে জানায় যেই জায়গায় যাচ্ছে তার সেটা একদম সেফ, কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যাবে। তখনই মাহুরের ফোনে সেখানে নিজায়েতের কল আসে। জানতে চায় সে আর মারাশলি কেমন আছে। উত্তরে মাহুর বলে মারাশলি এখন ঠিক আছে আর সেন্সেও এসেছে। একটা খারাপ ঘটনা হয়েছে, মারাশলিকে মারার কেউ চেষ্টা করেছে। নাটকের স্বরে নিজায়েত জানায় যে উপরওয়ালা এরপর তার মানে বিপদ তাদের পেছনেই আছে। এটাও জানতে চায় যে তারা এখন কোথায়। মাহুর জানায় যে তারা হাসপাতাল থেকে পালাতে সক্ষম হয়েছে আর নেভজেত তাদের কোনো একটা সেফ প্লেসে নিয়ে যাচ্ছে। জানে না জায়গাটা কোথায়, কিন্তু তারা যাচ্ছে এখন। জানায় মাহুরকে তাদের লাইভ লোকেশন পাঠাতে, সে তার সাথে গিয়ে দেখা করবে, কারণ মারাশলি তাকে উপকার করেছে তার প্রাণ বাঁচিয়ে। বলে তাকে এই বিপদে কোনোভাবেই আসতে হবে না। উত্তরে নিজায়েত বলে সে কোনোভাবেই তার বোনকে একা ছাড়বে না, তাদের সাহায্য ফিরিয়ে দিতে চায়। আর মাহুর তাদের লাইভ লোকেশন পাঠিয়ে দেয় নিজায়েতকে। কেটে দিয়ে নিজায়েত বলে সাবাসকে এরপর আর হাত পা মারলে চলবে না, মারাশলিকে শেষ করতেই হবে। তো মারাশলিকে নয়, মারাশলির সাথে যে নেভজেত আর মাহুর আছে তাকেও শেষ করতে হবে। তা আমরা কখনোই পারি না সুস্থ হওয়ার সুযোগ দিয়ে কোর্ট অব্দি যেতে দিতে। সাবাস বলে কথাটা। নিজায়েত বলে সব ঠিক আছে, কিন্তু মাহুরকে ছেড়ে দিতে ও একদমই ইনোসেন্ট। তাকে মনে করায় তারা দুজনে কি ইনোসেন্ট ছিল না, কি ভুলে গেছে তারা দুজনে কিভাবে বড় হয়েছে। বাবা মারা যাওয়ার পর আর সাবাসের মা পাগল হয়ে যাওয়ার পর রাস্তায় এবং অরফেনেজে বড় হয়েছে। জানার তার সব মনে আছে, সে কিছুই ভোলেনি। এটা সত্যি নিঃস্বার্থভাবে মাহু নিজায়েতকে ভালোবাসে। জানতে চায় তাহলে কি ইলহান ভালোবাসে না নিজায়েত? বলে হ্যাঁ, সে তাকে পছন্দ করে, কিন্তু মনে মনে একদিকে খুশি যে একজন অ্যালকোহলিক হওয়ার কারণে সে তার বাবার কোম্পানি জয়েন করেনি। বলে নিজায়েত তো বলেছিল যে মারাশলি আর মাহুরের প্রেম হতে দিতে এবং তারপর তাদের রিভেঞ্জ নেবে তাদের উপর। এখন সে কেন পিছিয়ে আসছে? আবার শেষবারের মতো নিজায়েতকে জানায় এখন আর নহলে কোনোদিনও না এই বিষয়টা হয়ে যাবে। তাহলে এরপর জিনিসপত্র হাতের বাইরে চলে যাবে, কারণ মারাশলি নিজায়েতের ব্যাপারে জেনে গেছে। জানিয়ে দিয়ে ঠিক আছে, সে যা ভালো বোঝে সে করুক। তারপর সে সেখান থেকে চলে যায়। নিজায়েতে যাওয়ার আগে সুয়াত এসে খবর দেয় সাবাসকে যে জেলের ভেতর ইলহান আর আজিজের সাথে লোকেরা আছে, তাদের ইশারায় সে তাদের শেষ করে দেবে, কোর্টে যেতে দেবে না। পরের দৃশ্য দেখায় নিজায়েত মন মরা করে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে
জানতে চায় সাবাস কি হয়েছে। জানে এতকাল ধরে তারা রিভেঞ্জের স্বপ্ন দেখে এসছে, কিন্তু সে এখন ভাবছে যে শেষে কি হবে। এতকাল ভেবে এসেছিল সে একটা অদ্ভুত স্ট্রেঞ্জ ভিক্টরি করবে, কিন্তু তার পরিবর্তে এখানে মনে হচ্ছে সে নাথিংনেস হয়ে গেছে, সবটাই মিথ্যে আর লো লাগছে খুব। সাবাস জানায় সে এইসবের কিছুই জানে না, অথচ নিজায়েত শুধুমাত্র তার উইকনেস দেখাচ্ছে তার কাছে, অর্থাৎ সাবাসের কাছে খুবই সোজা হিসেব। পরিবার তাদের কাছ থেকে তাদের জীবন কেড়ে নিয়েছে, ধ্বংস করে নিয়েছে, তার পরিবর্তে তারাও তাদের জীবন দিয়ে বিনিময় দেবে। যা জানতে চায় সাবাসের কাছে সে এভাবে জিততে এতটা আগ্রহী, উত্তরে সাবাস জানায় হ্যাঁ সে এভাবেই জিততে চায় আর জিততে এতটাই আগ্রহী। তখন বলে সাবাসকে ঠিক আছে সে যেটা চায় সেটাই হবে। পর হেসে সাবাস নিজায়েতকে জড়িয়ে ধরে হাক করে সেখান থেকে বিদায় নেয়। সাবাস চলে যাওয়ার পর নিজায়েত তার বাবা আজিজের উদ্দেশ্যে বলে গুড বাই বাবাজান। দিকে দেখায় যে ইলহান আর আজিজের জেলে তাদের সাথে কয়েদিদের একজন তাদের সাথে কথা বলছে, সে তাদের কাছ থেকে সব কনফার্মেশন করে নেয়। আর তাদের সাবাস আর নিজায়েতের আদেশ জানিয়ে দেয় যে ইলহান আর আজিজকে শেষ করতে হবে জেলের মধ্যে। সেই কয়েদি ব্যক্তি কথা বলা হয়ে গেলে সে তার টিমের লোকেদের সাথে কথা বলে দিয়েছে তাদের সাথের কয়েদিদের শেষ করতে তারা প্রত্যেকে $1000 করে দেবে। তাদের সহকর্মী কয়েদিরা সবাই রাজি হয়ে যায়। ওর কয়েদিরা ঘরে গিয়ে ইলহান আর আজিজকে বলতে থাকে তাদের বাথরুম পরিষ্কার করতে হবে আর চা বানাতে হবে, এটা এখানে রুল। না নতুন কয়েদি এসে তাদের রিপ্লেস করতে। ইলহান বলে সে এরকম কোনো কাজই করবে না। হেসে একজন খুনি কয়েদি বলে সে এখনো স্নব রিচ স্পয়েল ব্র্যাটের মতোই কথা বলছে, স্পয়েল ব্র্যাটগিরি এখানে চলবে না, এটা তার বাবার জায়গা না। জানায় সে তাদের উপর কখনোই জোর জবরদস্তি করতে পারে না, নাহলে সে গার্ডদের ডাকবে, কমপ্লেন করবে। দিরা জানায় ইলহানকে যে এখানে কারোর পার্সোনাল কোনো গার্ড নেই, গার্ড বলে চিৎকার করে ডাকলেও কিছু হবে না। উঠে যেতে গেলে ইলহান তাকে ধরে বসে। একজন কয়েদিকে জানায় সে কোনোভাবে এই কাজ করবে না, না তার বাবা করবে। সেই কয়েদি ইলহানের নাকে দুম করে ঘুষি মেরে তার ছেলেকে ধরে নিয়ে বলে ঠিক আছে তারা সেই কাজ করবে, এবং তারা টয়লেটের দিকে যায়। ওয়াশরুমে গিয়ে প্রথমে কল চালিয়ে নিজের চোখ মুখ ধোয়, তাকে একটা টিস্যু পেপার দিয়ে সাহায্য করে। বলে আজিজকে তারা টয়লেট পরিষ্কার করছি ভাবতে পারেনি। আজিজ আর কোনো কথা না বলে তারা দুজনে একসাথে বাকেট আর ব্রুম নিয়ে টয়লেট পরিষ্কার করা শুরু করে। পর দেখা একজন পুলিশ অফিসার এসে আজিজকে জানায় যে একজন ভিজিটার এসছে দেখা করতে আজিজের সাথে। শুধু আজিজ পুলিশ অফিসারের সাথে চলে যায়। আর এদিকে দেখা অ্যাম্বুলেন্সে করে মাহু নিজায়েত জেলালকে নিয়ে যাচ্ছে। ও জানতে চায় এখনো আর কত দূর। জেলালকে তো দেখে মনে হচ্ছে সে চোখ বন্ধ করে শুধুমাত্র নিঃশ্বাসই নিচ্ছে। যে জানায় খুব ভালো কথা, তার কমান্ডার খুব স্ট্রং আর সাহসী একজন মানুষ। সেখানে পৌঁছানো মাত্রই সে ডাক্তারকে কল করবে, তাকে চিন্তা না করতে। কোনো পথ অনেক বাকি আছে। এখানে দেখা যায় ফিরোজান দেখা করতে এসেছে আজিজের সাথে। প্রথমে ফোন কানে নিয়ে দুজনের কুশল মঙ্গল বিনিময় করে। ফিরোজান জানায় বাড়িতে কি ঘটনা ঘটেছে, নিজায়েতের উপর অ্যাটাক হয়েছে, নিজায়েত এখন ঠিক আছে, কিন্তু মারাশলি তাকে বাঁচাতে গিয়ে খারাপভাবে ইনজিওর্ড হয়েছে। জানতে চায় মাহুরের এখন কি অবস্থা। উত্তরে ফিরোজান বলে যে তাকে আর থামানো যায়নি, সে সাথে সাথে মারাশলির কাছে চলে গেছে, এখন সে তার সাথেই আছে। বলে ফিরোজানকে তার মেয়ে মাহুর আর মারাশলি নামক লোকটির সাথে খুবই গভীরভাবে প্রণয় আবদ্ধ। জানায় হ্যাঁ এটা সত্যি কথা, সেই একবার তাকে বলেছিল যে ভালোবাসাকে কিছুই থামাতে পারে না। এটাও জানায় যে বাড়ির মহিলারা এখন হোটেলে আছে তার নাতিকে নিয়ে। ফিরোজানকে জানায় তার একটা ভুলের জন্য সবাইকে এভাবে খেসারত দিতে হচ্ছে। ফিরোজান বলে সে তাকে নিজেকে এভাবে দোষ না দিতে, কারণ বিশেষ আসল জিনিস সে কিছুই জানে না। পর ফিরোজান জানিয়ে দেয় আজিজকে ইলহানের হত্যার ঘটনা, কিভাবে ওজানকে মেরেছিল, যাদের সাথে মাটিতে পুঁতেছিল, এবং এইসবের ভিডিও এবং ছবি সেই স্মাগলাররা পেয়ে গেছিল এবং তা দিয়ে তাকে ব্ল্যাকমেল করেছে। এখানে আজিজের কোনো দোষ নেই, আজিজের কোনো পাপের জন্য তারা ফলভোগ করছে না। এগুলো শুনে আজিজ খুবই শক হয়ে যায়, কেন ওজানকে মারতে যাবে। উত্তরে ফিরোজান জানিয়ে দেয় যে দিলশাদ আর ওজানের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। শুনে আবার আজিজ শক খায়। জানায় সে লয়ারের সাথে কথা বলেছে যে এখানে একটা জিনিসই করা যেতে পারে। লয়ার বলেছে যে এখানে শুধুমাত্র ইলহান যদি নিজে সব দোষ স্বীকার করে নেয় তাহলে আজিজ মুক্তি পেয়ে যাবে। জানায় সে যা ইচ্ছা তাই করে থাকুক না কেন, সে তার সন্তানকে একা ছেড়ে কিভাবে যেতে পারে। ফিরোজান জানায় আজিজের হেলথ একদম ঠিক নেই, সে এখানে এক সপ্তাহ ঠিকভাবে থাকতে পারবে না, কিন্তু এখানে ইলহান একজন সুস্থ সবল সমর্থ মানুষ। এখানে ইলহান যদি নিজের দোষ নিজে স্বীকার করে নেয় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ফিরোজান এটাও জানিয়ে রাখে আজিজকে যে ইলহানের সাথে এমন ব্যবহার করতে যে সে কিছুই জানে না সব বিষয়ে। পর দেখায় ইলহান নিজে টয়লেট পরিষ্কার করছে, আর তখনই বাকি কয়েদিরা এসে তাকে বলতে থাকে
থাকে, বাইরে গিয়ে অপেক্ষা করছে। তাকে দেখে ভীত লাগছে। জানায় না সে ভীত, আর সে বাইরে গিয়ে কেনই বা অপেক্ষা করতে যাবে। কয়েদিরা বলে তাদের এখানে টয়লেটে কাজ আছে এবং তাদের কাজ হয়ে গেলে সে দ্বিতীয়বার আবার টয়লেট পরিষ্কার করবে, তাই বাইরে গিয়ে দাঁড়াতে। পরবর্তী দৃশ্য দেখায় নিভজিৎ পৌঁছে গেছে মাহুর আর জেলালকে নিয়ে তাদের গন্তব্যে। তাদের সেফ থাকার জায়গা সেই বাড়িতে পৌঁছে নিভজিৎ আর মাহুর স্ট্রেচার ধরে নামিয়ে ঘরের ভেতর নিয়ে যায়। দেখায় মাহুরের পাঠানো লাইভ লোকেশন দেখে সাবাস আর সুয়াদ যেতে থাকে তার সঙ্গী সাথীদের নিয়ে মাহুর আর জেলালকে খুঁজতে। লোকেশন চেক করে সাবাস জানায় যে তারা থেমে গেছে আর খুব কাছাকাছি আছে, তাই তাদের তাড়াতাড়ি যেতে। নিজের ওয়াকিটকিতে বলে তার লোকেদের কনফার্ম করে দেয় যে বন্দুক অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে নিতে, গন্তব্য কাছাকাছি আছে। পর আবার এদিকে দেখায় মাহুর আর নিভজিৎ মিলে জেলালকে ধরে সোফার উপর শোয়ায়। যে জানায় মাহুরকে সে তার কমান্ডারকে নিশ্চয়ই দেখেছে, সে কোমার মধ্যে কতটা অ্যালার্ট। করে মাহুর জানায় হ্যাঁ সে দেখেছে, কিন্তু সে আশা করছে এইসব জিনিস তাকে কোনোদিনও দেখতে না হতে, আর আশা করছে এইসব জিনিস আর কখনো যদি না হতো খুব ভালো হতো। জেলালের হাত ধরে বলে এই জায়গাটা একটু ঠান্ডা, সে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। নিভজিৎ বলে হ্যাঁ এই জায়গাটা একটু ঠান্ডা, তাই সে কিছু কাঠ আনতে যাচ্ছে এই জায়গাটা গরম করার জন্য আগুন জ্বালিয়ে। পরে এই জায়গার জন্য সে হেল্প নিয়ে আসবে তাদের কাছে। নিভজিৎ সেখান থেকে চলে যায়। পরপর শুয়ে থাকা মারাশলির গায়ে মাহুর গায়ে মাথায় হাত বোলাতে থাকলে সে দেখে সামান্য চোখ খুলে তাকে লেডি বলে সম্বোধন করছে। মৃদু হেসে জেলালকে বলে যে প্রথম তাকে যখন দেখেছিল সে তাকে লেডি বলেই সম্বোধন করেছিল, এখনো সে সেটাই করছে। নিজের বুকের ওপর মাহুরের হাতটা চেপে ধরলে তখন মাহুর বুঝতে পারে জেলালের খুব কষ্ট হচ্ছে আর জেলালের ক্ষতস্থান থেকে রক্তপাত হচ্ছে, তার ড্রেসিং করা প্রয়োজন। পরে মাহুর মারাশলিকে অপেক্ষা করতে বলে ছুটে যায় অ্যাম্বুলেন্সে এবং সেখান থেকে গিয়ে দেখে ফার্স্ট এড বক্স। তা নিয়ে সে সাথে সাথে মারাশলির ক্ষতস্থানে ফার্স্ট এড করতে থাকে। জেলালের মরমপট্টি করতে করতে তার সাথে কথা বলতে থাকে যে তার ভালোবাসার হয়তো একটা কোর্স আর ক্ষত হবে, রক্ত বইবে, তারপর সবকিছু আস্তে ধীরে হিল হবে। বলে সেই ভীষণ অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে এখন তার সামনে অসুস্থ হয়ে ভাবে শুয়ে, তার সমগ্র পরিবার এখনো জেলে। আশা করছে তারা এইসবের মধ্যে দিয়ে ঠিকই পার করে যাবে। সে যখন সুস্থ হয়ে যাবে, তার পায়ে হাঁটতে শুরু করবে, তখন এরপর তারা দুজনকে পোড়ানোর ভয় থাকবে না, তারা দুজনের থেকে পালাবে না কোনোভাবে, দুজনের কাছে আর কোনোভাবেই স্ট্রেঞ্জার থাকবে না। বিলাল সামান্য সেন্সে এসে মাহুরকে বলতে থাকে, তার সাথে কথা বলতে থাকতে তার স্পিচটা তার খুব ভালো লাগছে আর আশা করছে যে তার স্পিচ শেষে সেও একটু ভালো অনুভব করবে। বিলাল তাকে এটাও জানায় যে মাহুরকে সে খুবই ভালোবাসে। উনি সেখানে নিভজিৎ জঙ্গল থেকে কাঠ কেটে এনে উপস্থিত হয়। কাঠ রেখে বলে যে এরপর এই কাঠ দিয়ে আগুন ধরিয়ে জায়গাটাকে গরম করা যাবে। ও জানায় নিভজিৎকে যে মারাশলি ড্রেসিং একবার করে দিয়েছে, কিন্তু এভাবে দীর্ঘ সময় থাকা যাবে না। নিভজিৎ বলে তাকে চিন্তা না করতে, সে ডাক্তার ডেকে ঠিকই আনবে। নিভজিৎ আবার বাইরে গেলে তাকে পুলিশ ম্যাডাম হিলাল কল করে বসে তাদের কি অবস্থা, এখন তাদের কেউ হসপিটালে নেই কেন। জানায় পুলিশ ম্যাডাম হিলালকে যে জেলালকে মারতে অ্যাসাসিন পাঠিয়েছিল সাবাসের লোকেরা, তারা শেষ মুহূর্তে রক্ষা পেতে সক্ষম হয়েছে। এখন তারা পোলোনেজ কয়ের একটা সেফ জায়গায় এসে উপস্থিত, তাদের সেফ হাউসে। এখানে তাদের সাথে মাহুর টুরেলও আছে। ম্যাডাম হিলাল জানায় নিভজিৎকে তার টাইম টু টাইম সবকিছুর আপডেট পাওয়ার কথা ছিল, অথচ সে তাকে দেয়নি কেন। নিভজিৎ জানায় এত কিছু তাড়াহুড়োর মধ্যে সে খেয়াল করে উঠতে পারেনি, এরপর থেকে সবই আপডেট সে তাকে দেবে। জানায় সব ঠিক আছে, সে তাদের কাছে মেডিকেল সাপোর্ট পাঠাচ্ছে, চিন্তা না কর। পরবর্তী দৃশ্য আবার দেখায় জেলে, যেখানে বাকি কয়েদিরা কথা বলছে। একটি চাকু এনে টেবিলের তলা দিয়ে পাস করে তারা বলছে যে সুয়াদ তাদের জানিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি তারা অনেক বড় ট্রিট পাবে, তাই তাড়াতাড়ি তাদের কাজ শেষ করতে। জেলে ওয়াশরুম পরিষ্কার করতে থাকা ইলহানের কাছে যায় আজিজ টুরেজকে দেখে ইলহান জানতে চায় বাইরে কি কোনো প্রোগ্রেস হয়েছে, লয়ার তাদের কি কিছু বলেছে, তাদের জন্য কি কোনো পথ খুঁজে বার করতে পেরেছে। জানায় সে যে ঘটনা জেনে এসছে, এরপর জানে না সে তাকে কিভাবে কথাটা বলবে। জানতে চায় আজিজের কাছে যে কি হয়েছে, সে কি জেনেছে বাইরে থেকে, কোনো কি আরো বড় ঘটনা ঘটেছে। জানায় তারা কোন দোষের শাস্তি পাচ্ছে, তারা তার নিজের দোষের শাস্তি পাচ্ছে না, তারা ইলহানের দোষের শাস্তি পাচ্ছে সকলে। এখানে ইলহান বোকার মতো মাথা গরম করেছে এবং সে তার ভাইয়ের মতো বন্ধু ওজানকে খুন করেছে। শুনে চমকে ইলহান জানতে চায় যে কে বলেছে তাকে কথাটা। ফিরুজান জানায় দিলশাদ সব জানিয়েছে ফিরুজানকে। জানতে চায় ইলহানের কাছে সে এরকমটা কি করে করতে পারলো। উত্তরে ইলহান বলে সে তার বাবার মতো এত নিখুঁত নয় যে খুন করে পার পেয়ে যাবে। এরকমই তার মাথা গরম হয়ে গেছে, আর এরকম বাজে ভাইয়ের তার কোনো বন্ধুর কোনো দরকারই ছিল না, আর বন্ধুর সাথে চিট করেছে। জানে তাহলে এরপর একটাই পথ খোলা থাকছে, সেও ইলহানের মতো এখানে চিরকাল থেকে পচে মরতে চায় না। নাজিদের কথা শুনে বুঝে যায় যে সে কি বলতে চাইছে। সে জানিয়ে দেয় ঠিক আছে, সে পুলিশে আর লয়ারের কাছে সবার কাছে জানিয়ে দেবে যে তার অপরাধ সবটাই। কোর্টে নিজের এটা স্বীকারও করে নেবে এম্প্যাথিক্যালি। জানে এটাই সব থেকে ভালো পথ হবে।
স্বীকার করার, বলেই বাকি সব হয়তো সামান্য ঠিক থাকবে। পরবর্তী দৃশ্য আবার দেখায় সুয়াদ যাচ্ছে সাবাসের সাথে গাড়ি করে। সাবাস গাড়ি করে যেতে যেতে সুয়াদকে বলে যে আফটার অল সবকিছু শেষ হচ্ছে, পর সবকিছু ওভার হয়ে যাবে। উত্তরে সুয়াদ বলে হ্যাঁ, যারা পানিশমেন্ট ডিজার্ভ করতো তারা ঠিকই পানিশড হবে। পরবর্তী দৃশ্যে আবার দেখায় মারাশলি সেফ হাউসে, যেখান থেকে মারাশলির পার্ট থেকে উঠে বসে মাহুর বাইরে বেরিয়ে দাঁড়ায়। এখানে নির্জেত তাকে জিজ্ঞেস করে এখন মারাশলি কেমন আছে। উত্তরে বলে সে এখন একটু আগের থেকে বেটার আছে। যে জানায় মাহুরকে সে ডাক্তারকে ডেকে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই এখানে হেল্প নিয়ে চলে আসবে তারা। ও জানতে চায় খুব ভালো কথা, কিন্তু এই বাড়িটা কাদের? উত্তরে নির্জেত জানায় তার এক বন্ধুর পরিবারের, সে বিদেশে থাকে বলে জায়গাটা পরিত্যক্তই থাকে। যে মাহুরের কাছে জানতে চায় সে কি চা খাবে বা তার কি কিছু খিদে টিদে পেয়েছে, তাহলে সে তৈরি করবে। মাহুর বলে সেরকম কিছুই হয়নি, তাকে এত বদর হতে হবে না। উনি ধীর স্বরে জেলাল বলে ওঠে তার জন্য 1 কাপ চা প্রস্তুত করতে তার প্রয়োজন। তার কাছে মাহুর আর নেবজেদ দৌড়ে ছুটে যায়। ছুটে গিয়ে আবার জেলালকে জড়িয়ে ধরতে যায়। হেসে বলে নেবজেদকে এরকম কিছুই হয়নি, জেলাল মজা করছে তার সাথে, সে চাও চায় না আর তাকে জড়িয়ে না ধরতে তার ক্ষত এখনো কাঁচা। যে জানায় তার কমান্ডার এখন ঠিক আছে, সে এতেই অনেক খুশি। জেলাল নেবজেদের কাছে জানতে চায় এখানে তারা তাকে কি করে এনেছে। উত্তরে নেবজেদ জানায় যে আন্টি মাহুর আর সে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে অ্যাসাসিনের হাত থেকে। জেলাল নেবজেদকে ডেকে তার কানে বলে সে যদি আর একবার মাহুরকে আন্টি বলে সম্বোধন করে তাহলে সে তাকে উঠে পড়ে পেটাবে। জানায় হ্যাঁ, সে বুঝে গেছে তার কমান্ডার কি বলতে চাইছে, সে আর এরকম কথা বলবে না। সে চা তৈরি করতে চলে যায়। পর মাহুর বলে জেলালকে যে এখন বুঝতে পারছে তার যখন গুলি লেগেছিল তখন জেলাল কিরকম অনুভব করেছিল, কারণ এখন জেলালের হত্যাকারীরা যদি তার সামনে থাকতো সেও বন্দুক নিয়ে চোখের পলকে গুলি চালিয়ে দিত সেই হত্যাকারীদের উপর। জেলাল অবাক হয়ে বলে এটা সত্যি হতো, কারণ এরকম একটা ঘটনা সে স্বপ্নে দেখেছিল, সেদিন রাতেও সে তাকে বলেছিল। মাহুর জেলালের বুকের ওপর মাথা রেখে চোখের জল ফেলতে থাকে আর জেলাল তার মাথার উপর হাত বোলাতে থাকে। পরবর্তী দৃশ্যে দেখায় যে সাবাস সুয়াদ তাদের লোকেদের নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে এবং লোকেশন সেটা ঠিক একদম বুঝে গেছে। দূরবীন দিয়ে জায়গা চেক করে নিয়ে নিজায়েতকে কল করে জানায় যে একদম যথাযথ লোকেশনে পৌঁছেছে। বলে তাহলে তো সে জানে যে সাবাসকে কি করতে হবে। বলে হ্যাঁ সে জানে, কিন্তু সে তার ভাই নিজায়েতের মুখ থেকে ডিটারমিনেশনটা শুনতে চাইছিল আরেকবার। তোরে নিজায়েত জানিয়ে দেয় সেই জায়গা থেকে যেন কেউ বেঁচে বেরোতে না পারে। পর সাবাস সুয়াদকে ইশারা করে দেয় আর সুয়াদের লোকেরা দুজন তাদের বাড়ির আশেপাশে গিয়ে ঘিরে ফেলে এবং কিছুজন জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে উল্টো পথে তাদের বাড়ি ঘিরে ফেলে। এদিকে জেলের কয়েদিদের মাঝখানে দেখানো হয় যে ইলহান কয়েদিদের জন্য চা তৈরি করে এনেছে। বাকি কয়েদিদের চা সার্ভ করে দিলে একজন কয়েদি চা খেয়ে বলে সে কি জীবনে কোনোদিন চা বানায়নি বলে চায়ের কাপটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ইলহানকে অর্ডার করে সেটা পরিষ্কার করতে। উত্তরে আজিজ উঠতে গেলে তারা তাকে না করে দেয়। ইলহানকেই সেটা পরিষ্কার করতে হবে আর বাকেটার ব্রুম কোথায় রাখা সে খুব ভালো মতো জানে। পরবর্তী দৃশ্য দেখানো হয় মাহুর মনমরা হয়ে বসে আছে মারাশলির সামনে ঘরে। তখনই সেখানে ফায়ারিং শুরু হয়ে যায়। প্রথম গুলি এসে লাগে ঘড়ির মধ্যে, দরজা জানলায় কাঁচ ভেঙে পড়তে থাকে। সোফায় শোয়া অবস্থায় বুকের ওপর শুয়ে পড়ে মাটিতে পড়ে যায়। লাইট কেটে একপাশে সেফ হয়ে যায়। যত মাহুরকে মারাশলির কাছে পাঠিয়ে দেয়। মারাশলি চিৎকার করে নেবজেদকে বলতে থাকে তাদের কাছে ওয়েপেন আছে, তাই সেই ওয়েপেনের বক্সটা নিয়ে আসছে তাদের কাছে, তাদেরও যুদ্ধ করতে হবে তাদের সাথে। জানায় সে আনছে, তার আগে সে নিজের বন্দুক বার করে তাদের উপর কিছু গুলি বর্ষণ করে বিরোধীদের ওপর। আর এদিকে জেলের কয়েদিদের মাঝখানে বাথরুমে দেখায় যে ইলহান বাথরুম পরিষ্কার করছে আর তখনই কয়েদিরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে ইলহান টুরেল এখন কি করছে। এদিকে মারাশলিদের জায়গায় গুলি বর্ষণ ক্রমাগত বাড়তেই থাকে আস্তে আস্তে। ফাঁকে নেবজেদ কোথা থেকে একটা বড় বক্স আনে মারাশলির সামনে দেয়, সেখান থেকে তারা দুজন বড় দুটো বন্দুক বের করে নেয় সাথে অপোজিটের সাথে যুদ্ধ করার জন্য। ইলালও বন্দুক চালিয়ে কিছু অপোজিটের লোককে মারতে থাকে। জেলে কয়েদিরা ইলহানকে বলে হাতে ছুরি দেখিয়ে যে তাকে মারতেই হবে, খুব ভালো হবে যদি ইলহান বেশি নড়াচড়া না করে। তাদের উল্টে বলে যে তাকে না মারতে, কারণ সে তাদের আরো দ্বিগুণ টাকা দিতে পারে যারা তাকে মারার জন্য তাদের অফার করেছে। মানে জেলের মধ্যে যদি ইলহানের কিছু হয় তাহলে বাকি কয়েদিরাও ছাড়া পাবে না। একজন কয়েদি বলে অন্য সেই কয়েদিকে যে হ্যাঁ এটা ঠিক, সে ড্রাগস পাচার করতো, তাহলে তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং। কয়েদি সেই আরেকজন কয়েদিকে জানায় যে তার ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই স্ট্রং না, স্ট্রং হলে সুয়াদ আর সাবাস তাদের ঠিকই জানিয়ে দিত, তাকে খুন করতে বলতো না। তারা শেষ হওয়ার পরই একটা বাকেট নিয়ে আর একটা মব নিয়ে মারতে শুরু করে বাকি কয়েদিদের ইলহান। উনি বাকি কয়েদিরা এসে তাকে জাপটে ধরে এক সাইডে চেপে ধরে, ছুরি বের করে তাকে মারবে বলে। এদিকে যুদ্ধ চলাকালীন স্থলে
কিছুতেই যুদ্ধ থামে না, ক্রমাগত বাড়তেই থাকে, গুলি বর্ষণ দু তরফে সবাইকে মারার চেষ্টা করতেই থাকে, মেরে ফেলতেও থাকে। যে তার মারাশলি ঘরের ভেতর থেকে বাইরের অপোনেন্টকে আহত করার প্রচুর চেষ্টা করে, তারা ঘায়েল করতেও সমর্থ হয়। পরের দৃশ্য আবার দেখায় জেলের কয়েদিদের মধ্যে, যেখানে ইলহানকে তারা চেপে ধরে রেখেছে, আর তখনই সেখানে উপস্থিত হয়ে যায় আজিজ টুর। আজিজকে দেখে ছুরি হাতে ধরা ব্যক্তিটি মারতে গেলে আজিজ তার এক হাত ধরে তাকে প্রথমে ঘুষি মারে, বাকিদের সরিয়ে দিয়ে মারামারি করা শুরু করে। একজনকে ধরে মারতে গেলে সেই ব্যক্তিটি তাকে একটা টয়লেটের মধ্যে আটকে দেয়। পেছন থেকে গিয়ে সেই ব্যক্তিটিকে সরিয়ে আজিজকে উদ্ধার করতে গেলে পেছন থেকে হাতে চাকু থাকা ব্যক্তিটি এসে ইলহানের পেছনে 2-3 বার চাকু দিয়ে আহত করে দেয় তাকে। তারপর তারা সেখান থেকে পাই করে পালিয়ে যায়। আজিজ ছেলের চিন্তায় জোরে জোরে হেল্প বলে চিৎকার করতে থাকে, মিনতি করতে থাকে। পরবর্তী দৃশ্য দেখায় আবার যুদ্ধের ঘটনাস্থলে, যেখান থেকে দূরবীন চোখে সাবাস ঘরের অবস্থা দেখে নিয়ে আশেপাশের লোকেদের জানায় যে বাড়িটা পুড়িয়ে দিতে। এবার হাতে থাকা ব্যক্তিরা গাড়ির ভেতর থেকে পেট্রোল জাতীয় খনিজ পদার্থ নিয়ে গিয়ে বাড়ির আশেপাশে ছড়িয়ে দেয় এবং আগুন লাগিয়ে দেয়। যুদ্ধের ঘটনাস্থলে মাহুর ভয় পেয়ে জেলালকে জড়িয়ে ধরে, সে বলতে থাকে সে ভীষণ ভয় পাচ্ছে। তাকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বোলাতে থাকে, চিৎকার করে নেবজেতের কাছে জানতে চায় সে কি ঠিক আছে। উত্তরে নেবজেত বলে তাদের হাতের যে ইনস্ট্রুমেন্ট ছিল, অস্ত্র ছিল, সেগুলো সমাপ্তি হতে আসছে, এগুলো ব্যবহার করা যাবে না। মারাশলি চিৎকার করে নেবজেতের কাছে ক্ষমা চায় আর তাকে বলে সে খুব ভালো জব করেছে, ওয়েল ডান, পারে যদি সে তার এই অধম কমান্ডারকে যেন ক্ষমা করে দেয়। বাইরে থেকে দাঁড়িয়ে সাবাস আর সুয়াদ সেই জ্বলন্ত বাড়ির দৃশ্য দেখতে থাকে। ঘরে থাকা নেবজেতও জানায় তার কমান্ডারকে যে সেও খুব ভালো কাজ করেছে এবং পারলে সে তার এই অধম নেবজেতকেও যেন ক্ষমা করে দিতে পারে তাদের রক্ষা না করতে পারার জন্য। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।